লিসেনার্স, শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের এপিসোড। পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আরজে নীল। লিসেনার্স, কাছে দূরে পথে প্রবাসে যে যেখানে আছেন সবার জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। লিসেনার্স, ঘটনার ঘন ঘটায় অনেক কিছুই বর্ণনা করি, কিন্তু প্রকৃতপক্ষে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আমাদেরকে নাড়িয়ে যায় তা নিয়ে লাইফ স্টোরির পথ চলা। আর আপনাদের পাঠানো ঘটনাগুলোতেই আমরা খুঁজে পাই জীবনের এক নতুন অর্থ। লিসেনার্স, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব মানুষের জীবনকে আপ্লুত করেছে বারবার। কেউ বলতে চেয়েছে, না, বিনা যুদ্ধে নাই দিবস জগ্র মেদিনী, অর্থাৎ বিনা পরীক্ষা নিরীক্ষায় কোনো কিছুই বিশ্বাস করব না। আবার কেউ কেউ বলতে চেয়েছে, ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই, আমি বিশ্বাস করে হারবো কিন্তু অবিশ্বাস করে জিততে চাই না। আসলে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমাদের জীবনটা ভীষণভাবে দোদুল্যমান। কোথায় বিশ্বাস রাখবো, কোথায় বিশ্বাস রাখবো না, বিশ্বাসের মর্যাদা কে দিতে পারবে, কে দিতে পারবে না, এই প্রশ্নটা আজ থেকে নয়, মানব ইতিহাসের প্রথম থেকেই মানুষকে আপ্লুত করেছে। আমরাও আপ্লুত হয়েছি। আপনার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখবেন আমাদের জীবনেও কোনো না কোনোভাবে বিশ্বাসের জায়গাটি অনেক বড় অংশ দখল করে আছে। আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু পৃথিবীর হালের বাস্তবতা কি আমাদের বিশ্বাসের পথটাকে সহজ করে রাখে? সত্যিকার অর্থে যা আমরা দেখি, যা আমরা উপলব্ধি করি তার সবটুকুই কি নেকড়ের মাপে সত্য, বিশ্বাসযোগ্য? আমাদের অনুভূতি, আমাদের ইমোশনগুলো কি অনেক ক্ষেত্রে আমাদেরকে ধোঁকা দেয় না? অথবা আমাদের সরলতা কি অনেক ক্ষেত্রে আমাদের কাছে ব্যাকফায়ার করে না? করে হয়তোবা। হাজারটা ইতিহাস এমন বলা যাবে, হাজারটা অভিজ্ঞতা এমন করে বলা যাবে। আমাদের জীবনের পথ চলাগুলো খুবই ক্রিটিক্যাল। আর মানব জীবনের অদ্ভুত এক অনুভূতির নাম কি জানেন? সবচেয়ে অদ্ভুত অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা, প্রেম। সত্যিকার অর্থে একজন মানুষ যে কেন একজন মানুষকে ভালোবাসে, তার যদি কখনো কারণ আমি খুঁজে পেয়ে যাই তাহলে জানবেন আপনি আসলেই কখনো কাউকে ভালোই বাসেনি। ভালোবাসতে হলে ভালোবাসার মতো একটি মন প্রয়োজন হয়, যেখানে স্বার্থ চিন্তা সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে হয়। লিসেনার্স, আমি একটি জায়গায় খুব বেশি পরিমাণে নিজেকে ইনভলভ মনে করি। আমার কাছে মুক্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মুক্তির পর আপনি যেটা পাবেন তার থেকে ভালো মনে হয় এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। দেখুন লিসেনার্স, জোর করার জায়গা, জোর করে জীবনে থেকে যাওয়ার বিষয়, জোর করে কোনো কিছুকে রেখে দেওয়াটা একটা ভীষণ ধরনের বিড়ম্বনা। আমরা চিশতি বাউলের সেই গানটির কথা বলতে পারি, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, এই তো ভীষণ যন্ত্রণা। আসলেই জোর করে কোনো মন, কোনো পাওয়া, কোনো কিছুকে যদি জীবনের কাছে রাখতে চান, বিড়ম্বনা তো আপনার পথে পথেই পড়বে। প্রতিটি পদে পদেই বিড়ম্বনার শিকার আমি হব। সত্যিকার অর্থে মুক্তি বলতে আমরা কি বোঝাই হয়তোবা আমরা অনেকেই বুঝি না। মানুষের চারপাশে বিভিন্ন ধরনের রিপু দ্বারা বেষ্টিত থাকে মানুষ। আপনি, প্রতিটি মানুষ রিপুর তাড়নায় ব্যস্ত রয়েছে। এই রিপুকে ত্যাগ করে লোভ, স্বার্থ, ঘৃণা, হিংসা, অহংকার এগুলোকে জীবন থেকে একপাশে সরিয়ে রেখে যখন আপনি অ্যাকচুয়ালি পৃথিবীকে অনুসন্ধান করতে চাইবেন, কোনো কিছু পেতে চাইবেন, পৃথিবীকে আবিষ্কার করতে চাইবেন, তখনই আসলে পৃথিবীর আসল সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। বড় বড় দার্শনিকেরা লিখে গিয়েছেন, দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই। লিসেনার্স, কেন জানি আমার নিজেরও ঠিক সেটাই মনে হয়। পৃথিবীতে যদি সত্যিকার সুখ কিনতে চান তাহলে বিনিময়ে যদি কিছু রাখেন, সেটা হলো দুঃখ। আপনি দুঃখ, কষ্ট, বেদনা, পরিশ্রম এগুলোর বিনিময়ে এট দ্য এন্ড অফ দ্য ডে যেগুলো পাবেন, সেটাই আপনার অর্জন।
কোনো কিছু খুব সহজে পেয়ে গেলেই মানুষ সহজেই তার মূল্য হারায়। সত্যিকার অর্থে আমরা যে মূল্যে পৃথিবীকে মূল্যায়ন করি, মনের মূল্যটা ঠিক তা নয়। আর বারবার আমরা সেই ভুল করে ফিরে এসে কেঁদে কেটে অস্থির হয়েছি। শেষতক কি হয় জানেন তো? আমরা দায় চাপাতে বড় ওস্তাদ। আমরা দায় চাপিয়ে দিয়ে সরে পড়তে পারলেই বেঁচে যাই। লিসেনার্স, আজকের ঘটনায় এরকম কিছু বিষয় হয়তোবা আপনাদের সামনে উপস্থাপিত হবে। যারা আরজে নীলকে আজ নতুন শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে যাবেন। আপনারা লাইক এবং কমেন্ট করবেন, যার মাধ্যমে লাইফ স্টোরি চ্যানেল যেন ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষে। আপনাদের আলোচনা সমালোচনা আমাদের চলার পথে সবচেয়ে বড় সহায়ক। আমাদেরও ভুল হয়, ভুল হতেই পারে। আপনারা সেগুলো ধরিয়ে দিলে আমরা আমাদেরকে আরও বেশি পরিমাণে ডেভেলপ করতে পারবো। আমাদের সীমাবদ্ধতাকে আরও বেশি পরিমাণে কমিয়ে আনতে পারবো এবং এই চ্যানেলটি আপনাদের জন্য হয়ে উঠবে আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি আস্থার, আরও বেশি ভালোবাসার। আমরা আপনাদের কাছে ভালোবাসা বিলাতেই এসেছি এবং বিনিময়ে আপনাদের কাছ দিয়ে ভালোবাসাই প্রত্যাশা করি। যাই হোক লিসেনার্স, ঘটনাটি দ্বৈত চরিত্র নিয়ে তৈরি। এখানে যেমন আছে ভালোবাসার কাড়াকাড়ি, মারামারি, একইভাবে আছে কালো জাদুর ভয়ঙ্কর করাল গ্রাস। আপনারা কালো জাদুতে বিশ্বাস করেন তো? আমি করি। আমি মুসলিম ধর্মাবলম্বী এবং আমার ধর্মই আমাকে সেহের নামটি বোঝায়। সেহের মানে জাদু। অনেক আগে থেকে পৃথিবীতে জাদু চর্চা আছে এবং জানেন তো, এই জাদু চর্চার প্রাথমিক অবস্থাটাই ছিল হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য। আজও তার ব্যতিক্রম নই। আমরা অনেক ক্ষেত্রে আধুনিক হয়েছি, কিন্তু আধুনিকতা মানে তো আমাদের সেই ম্যাল প্র্যাকটিসগুলোকে আমরা আমাদের থেকে বের করে দেইনি। আমাদের ভিতরে এখনো রয়েছে, বরং আরো বিস্তৃত হয়েছে, আরো বেশি সুচতুর হয়েছে, আরো বেশি বাজে রকম হয়েছে। লিসেনার্স, আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি, ঘটনাটি আমাদের বড় ভাই, বড় ভাই না দাদা বলবো, পুলক দাদা পাঠিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর থেকে। সুন্দরবন ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর এলাকার ছেলে পুলক দা, তার জীবনে খুব মর্মান্তিক কিছু ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো নাড়িয়ে দিয়েছে পুরো আমাদের চিত্তকে। সত্যিকার অর্থে আজকের এপিসোডের শুরুতে আমি যে বিশ্বাসের কথা বলেছিলাম, প্রকৃতপক্ষে আমরা সংসারে কিছু কিছু মানুষকে ভালোবেসে টেনে আনি, সংসারের অবিচ্ছেদ্য অংশ মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি শেষতক আমাদের সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখে? রাখে না। এমনই একটি ঘটনা লিখছেন পুলকদা। পুলকদা লিখছেন, আসসালামু আলাইকুম নীল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অবশ্যই ভালো আছি। আমি পুলক সান্যাল, আমি সাতক্ষীরার শ্যামনগরের একটি সম্ভ্রান্ত সনাতনী পরিবারের সন্তান। আমার পরিবারটি এলাকার ভিতর মোটামুটি প্রভাবশালী ও শিক্ষিত এবং আমার পরিবারটা যথেষ্ট শিক্ষিত ও রুচিশীল। আমাদের একান্নবর্তী পরিবারে বাবা মা, দাদা দাদু, দাদা দিদু, জ্যাঠা খুড়ো, আমার এক বিধবা পিসি এবং অনেকগুলো চাচাতো ভাই বোন সহ আমরা ৩ ভাই বোন। মানে বলতে গেলে অনেক বড় একটি পরিবার। পরিবারের কর্তা আমার বাবা। আমি পরিবারের সবচেয়ে বড় সন্তান। সেই হিসাবে দেখতে গেলে এই পরিবারে ভাই বোনদের ভিতর কর্তা আমি। ছোটবেলা থেকে মেধাবী ছিলাম এবং মেধার স্বাক্ষর আমি আমার সব জায়গায় রেখেছি। আমার পড়াশোনার পাঠ শুরু হয় গ্রামের একটি পাঠশালায়, সেখান থেকে প্রাইমারি স্কুল, সেখান থেকে হাই স্কুল। আমি খুব ভালো ছাত্র হিসেবেই অত্র এলাকায় পরিচিত ছিলাম।
বাবা কাকারা প্রভাবশালী হওয়ার কারণে, দাদু প্রভাবশালী হওয়ার কারণে আমরা একটু অ্যারিস্টোক্র্যাট জীবনযাপন করতাম। যেটা আমাদের থানা সদরের ভিতর বলতে গেলে আমরাই ছিলাম ইউনিক, রুচিশীল এবং সম্ভ্রান্ত পরিবার। আমাদের একান্নবর্তী পরিবারের ভিতর একটা বিষয় সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল সেটা ছিল আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি দায়িত্বশীল ছিলাম। এখানে পরিবার বলতে শুধুমাত্র স্বামী স্ত্রী আর তাদের সন্তানদের বোঝানো হতো না। এখানে আমাদের জ্ঞাতি গোষ্ঠী নিয়েই আমাদের পরিবার, এবং তার সাথে যোগ হতো আমাদের দূর দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা পর্যন্ত। দাদু তখনও বেঁচে, সো ঐতিহ্যের এক কানা কড়িও নড়েনি। আমাদের বাড়িটি ছিল বেশ অদ্ভুত ধরনের। দাদু তার সব ছেলেপেলেগুলোকে এক উঠানের চারপাশ দিয়ে বাড়ি করে দিয়েছেন, কিন্তু রসুই ঘর অর্থাৎ রান্নাঘর ছিল মাত্র একটি। আমার মা, কাকি, জেঠি যারা আছে তারা সবাই মিলে আমাদের জন্য খাবার তৈরি করতো, এবং আমাদের খাবার ঘরও ছিল একটা। সবাই মিলে আমরা বিরাট বড় ডাইনিং রুমে বসে খেতাম। আমাদের সাথে আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজন সবসময় লেগে থাকতো। সম্ভ্রান্ত হওয়ার কারণে আমাদের যারা দূর সম্পর্কের আত্মীয় স্বজন আছেন এবং যারা থানা সদরে এসে পড়াশুনো করতেন, ভালো স্কুলে পড়ার চেষ্টা করতেন বা থানা সদরের কলেজে পড়ার চেষ্টা করতেন, রিমোট গ্রাম থেকে উঠে আসতেন, তাদের ঠাঁই হতো আমাদের বাসায়। আমাদের বাসার মেহমানখানা, যেটাকে খুলনার আঞ্চলিক ভাষায় বলে কাচারি, আমাদের কাচারি ঘরটি ছিল একটি কাঠের দোতলা। সেখানে অনায়াসে ২০-৩০ জন বসবাস করতে পারত। তো ছোটবেলা থেকে দেখেছি সবসময় আমাদের সেখানে তপনিবেশ, ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকতো। অর্থাৎ কেউ না কেউ আসছে, থাকছে, পড়াশুনো করছে। তো সেভাবে বলতে গেলে আমাদের নিকটাত্মীয়দের সন্তানদের পড়াশুনোর জন্য থানা সদরে থাকার ব্যবস্থা বলতে আমাদের বাড়িটি। এবং যেহেতু অর্থ সম্পদ বিত্ত কোথাও আমাদের কমতি ছিল না, তো সেক্ষেত্রে আমাদের পরিবারও ছিল দিলদরিয়া, সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চেয়েছে। এবং সেই ছাত্রছাত্রীরাও, সেই আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের কাছে আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। এভাবেই দিন চলতো। লিসেনার্স, আমাদের ছিল স্বর্ণের ব্যবসা। জেলা সদরে ৩টি দোকান ছিল আমাদের। এছাড়া থানা সদরে ২টি ছোটোখাটো সোনার দোকান। এছাড়া নিজেদের জমি জিরাত, বন্ধকি কারবার, এরপর মানুষকে টাকা লোন দেওয়া, বিভিন্ন ধরনের কারবারে প্রত্যেকটি জায়গায় আমাদের পরিবারের পারিবারিক ব্যবসায় ছিল সমৃদ্ধ। যেমনভাবে আমাদের ফসলি মাঠ থেকে ফসল, ঘের থেকে মাছ এবং ব্যবসা থেকে প্রত্যেকটা জায়গা থেকে ভালো অঙ্কের অর্থ আসতো। চাচা জ্যাঠা যারা আছে, বাবাসহ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বপ্রতিষ্ঠিত হওয়ার জন্য সম্পদ আর অর্থের টানাটানি কোনোদিন আমাদেরকে বুঝতে হয়নি। আমাদের প্রতিটি ভাই বোন আমরা পড়াশুনায় যথেষ্ট ভালো ছিলাম। যারা মোটামুটি ইন্টার পাস করেছে, তারপর যারা পড়তে চেয়েছে হায়ার স্টাডিতে পড়াশুনো করেছে, যারা পড়তে চায়নি তাদেরকে কারবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বড় করা হয়েছে, নতুন নতুন দোকান উঠেছে। আমি তখন সদ্য ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র। আমি কলেজে পড়াশুনো করি, এবং সে সময় আমার এক দূর সম্পর্কের ভাগ্নে অরুণ, সেও আমার সাথে কলেজের আমার ইমিডিয়েট জুনিয়র ছিল। আমাদের সাথে বন্ধুত্বটা ছিল খুব ভালো, মামা ভাগ্নে সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো। তখন ভটভটি একটা হুন্ডা ছিল আমাদের। দুই মামা ভাগ্নে হুন্ডায় চড়ে কলেজে যেতাম, কলেজ থেকে ফিরতাম। ভালোভাবেই চলছিল দিনগুলো। লিসেনার্স, রুচিশীল পরিবার হওয়ার কারণে প্রেমের পাঠ শেখার জন্য আমার যারা বড় ছিল
তাদের কাছ দিয়ে ১ম প্রেমের পাঠ বা প্রেমের শিক্ষাগুলো পেয়েছি। আমাদের পরিবারে এটা ছিল প্রায় ওপেন সিক্রেট ব্যাপার। কেউ কাউকে ভালোবাসছে, বলে দিচ্ছে। কথা হচ্ছে, কারো বিয়ে হচ্ছে। ইনফ্যাক্ট আমার ছোট চাচা অর্থাৎ আমার খুড়োর বিয়ে হয়েছে প্রেম করেই, এবং সে প্রেমের সাক্ষী এবং কিছু ক্ষেত্রে ঘটকালি ও দূত বলতে আমিই ছিলাম। সো প্রেম এবং ভালোবাসার হাতখড়ি বেশ আগেই হয়েছে। অরুণ আর আমি এরই মাঝে একসাথে কলেজে যাই, ক্লাস করি। হৈ করে আমাদের সময় ভালোই কাটছিল। আমার সাথে কলেজে থাকাকালীন সময়ে আমার ইমিডিয়েট জুনিয়র অর্থাৎ অরুণের ক্লাসমেট অর্চনার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। একই ব্যাচে ইংলিশ পড়ার সুবাদে ২ জনের সাথে দেখা হয়ে যেত। আমার ব্যাচটা শেষ অর্থাৎ আমার প্রাইভেট শিক্ষকের কাছে আমার পড়া শেষ হতো, অর্চনারা ঢুকতো। মাঝে মধ্যে চোখাচোখি হতো, কথা বলা হতো, জুনিয়রদের খোঁজখবর নেওয়া হতো। আর এর মাঝে একটি বড় অভ্যাস তো সিনিয়রদের সবসময় থাকে, জুনিয়রদের ভিতর দিয়ে হিরেগুলো খুঁজে বের করে নিজের গলায় জড়ানো। লিসেনার্স, আমার চিত্তে অর্চনা ছিল এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী ও সুশ্রী মেয়ে। ভালোবাসতাম বলে বলছি না, প্রকৃত অর্থেই অর্চনা ছিল অনিন্দ্য সুন্দরী। তার শুধুমাত্র সৌন্দর্য তার চেহারায় ছিল না, চেহারার সৌন্দর্যের সাথেই তার ব্যক্তিত্ব, চলাচল, কথা বলা, সলজ্জ, সব প্রতিবতা, সব কিছু মিলেই ছিল সে আসলে একটি পারফেক্ট চয়েস। ভর্তি হওয়ার কিছুদিনের ভিতর অর্থাৎ ওই প্রাইভেট সেন্টারে ভর্তি হওয়ার কিছুদিনের ভিতর সে আমার মন হৃদয়ের সব কিছুই ছেড়ে নিয়ে যায়। আর আমিও একটু করে তাকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন ধরনের কাণ্ড করে বসি। কিছুটা লজ্জার কারণে সব কিছুই আপনাদের বললাম না। আমি খুব চেষ্টা করেছি তাকে ইমপ্রেস করার। এহেন কোনো উপায় নেই যে ইমপ্রেস করতে না পেরেছি। অর্চনা ছিল একজন সরকারি ব্যাংক কর্মকর্তার মেয়ে। তারাও মোটামুটি অ্যারিস্টোক্রেট। কিন্তু আমাদের তুলনায় সেই যে ঐতিহ্য ধরে রাখা পরিবার তেমনটা নয়। বেশ আধুনিক নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাসী। বাবা-মা এবং ২ টি বোন নিয়েই তাদের সংসার। আমি অর্চনাকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে বারবার হোঁচট খেয়ে যাই। কোনোভাবেই সে আমাকে পছন্দ করে না। উল্টা আমার মনে হয় আমাকে ভীষণ অপছন্দ করে। কিন্তু আমি তো নাছোড়বান্দা। আমি তো ছাড়ার পাত্র নই। আমি তাকে আঁকড়ে ধরেই পড়ে থাকতে চাইলাম। কোনো একদিন আসলে তার সামনে হিরো হওয়ার সুযোগ আসলো। আমরা যখন কলেজে ক্লাসে যাই, ঠিক এমন সময় একটা ছোটখাটো জটলা দেখি। আমরা দেখি অর্চনা এবং তার বান্ধবীরা কিছু ছেলের সাথে কথা কাটাকাটি করছে। ১ম এ গিয়ে দাঁড়িয়ে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম এবং চেষ্টা করে একটা মুহূর্তে বুঝতে পারলাম যে অর্চনার কোনো বান্ধবীকে কোনো একটি ছেলে খুব বাজেভাবে টিজ করেছে। খুঁজে মিলে দেখলাম ছেলেটি অর্চনাদেরই ব্যাচমেট এবং আমাদেরই জুনিয়র। যাই হোক, মাঝখানে ঢুকে পড়ে বিষয়টার সত্যতা যাচাই করে ধুমাধুম কয়েকটি চড় কষে লাগিয়ে দিলাম ছেলেটির গালে। আমাদের ওই সময়ে সম্পর্কের মূল্যায়ন ছিল। তো ছেলেটি কোনো কথা বলতে পারেনি। আমার উদম কেলানি খাওয়ার পরেও ছেলেটি কোনো প্রতিবাদ না করে ক্ষমা চেয়ে আস্তে করে চলে গেল। চলে যাওয়ার পর আমি ওই মেয়েটিসহ অর্চনাদেরকে একটু জ্ঞান দিলাম। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হয় এবং এই সমস্ত খারাপ ছেলেদের সাথে লাগতে না যাওয়াই ভালো, বরং আমাদের কাছে কমপ্লেইন করলেই তো সমাধান হয়ে যায়। যাই হোক, কী জানি আমি ১ম দেখলাম অর্চনা কেন জানি আমার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল।
লিসেনার্স, সত্যি বলতে কি, আমার জীবনের সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে একদিন আমার ইংরেজি খাতা খুলে আমার নোটসগুলো দেখতে গিয়ে আমি ছোট্ট একটা চিরকুট পাই। চিরকুটে লেখা ছিল, হাদারাম, হাদার মতো করেই শুধু তাকিয়ে থাকলে হবে? মেয়েদের মন বোঝাটা এত সহজ নয়। ইতি, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া। আমি বেশ বিপত্তিতে পড়ে গেলাম। কে চিঠি লিখলো? কিন্তু চিঠির খামে খুব সুন্দর করে এক কোনায় ছোট্ট করে লেখা, অর্চনা। আমার মন আনন্দে নেচে উঠল। শেষতক নিজেই এসে আমার কাছে ধরা দিল। কিন্তু আমি আরো বেশি অবাক হলাম পরে কথা বলতে গিয়ে। অর্চনা আমাকে জানালো এই চিঠিটা আরো ২ সপ্তাহ আগে সে আমার খাতার ভিতর রেখেছে। অর্থাৎ ওরা যখন প্রাইভেটে ক্লাস করতো, প্রাইভেট টিউটরের কাছে ক্লাস করতো, তখন আমরা বই খাতা রেখে একটু খেলাধুলা করতে, আড্ডা দিতে চলে যেতাম। কিছু সময় আগে যদি যেতাম তাহলে। তো বই খাতাগুলো যেহেতু রেখে যেতাম, সেহেতু এটা সহজ ছিল কোনো একটা চিঠি বা চিরকুট আমার বই বা খাতার ভিতর রেখে যাওয়া। লিসেনার্স, কথা বলা শুরু হলো একটু করে ভালোবাসা আদান-প্রদান। আজকের মতো এত আধুনিক ভালোবাসা তো ছিল না। বলছি আরো প্রায় ২০-২২ বছর বা ২৫ বছর আগের কথা। এরপর শুরু হলো মিষ্টি করে চিঠি আদান-প্রদান। এদিকে আমার পড়াশোনা থেকেই ভালোবাসার পাঠ নিতে কখন যে টেস্ট পরীক্ষা চলে এসেছে আর আমি ২ সাবজেক্টে ফেল করে বসেছি, আমার মাথায়ও নেই। বাবা খুব কড়া করে শাসন করে দিল, সহায় হয়ে দাঁড়ালো ছোটকা। সে আমাকে নিয়ে কলেজে গিয়ে আমার অন্তত ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়ার অ্যাপ্রুভাল নিয়ে দিল। এর বিনিময়ে আমাকে আবার ২টি এক্সট্রা পরীক্ষা দিতে হবে। দিলাম পরীক্ষা, পাশও করলাম। আমি বলেছি ছাত্র হিসেবে খারাপ ছিলাম না। এরই মাঝে অর্চনার সাথে আমার কথা হয়। এগুলো আমার পরিবারে মোটামুটি সবাই বুঝতে পারে। ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিল। মোটামুটি ভালো রেজাল্ট নিয়েই পাশ করলাম। বংশের বড় ছেলে। একটা পর্যায়ে আমি অর্চনাকে বলে বসলাম, অর্চনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছি, বনেদি পরিবারের সন্তান। অর্চনা কোনোভাবে মেনে নিতে রাজি নয়। আমি নাছোড়বান্দা। এবং আমাদের প্রেমের পথে সবচেয়ে বেশি পরিমাণে যে দুতিয়ালি করলো সে আমার ভাগ্নে অরুণ। সে সব সময় লেগেই থাকলো আমার পাশে। এবং আমাদের ভালোবাসার সম্পর্কে অর্চনাকে কনভিন্স করার সবটুকু দায়িত্বই যেন সে নিয়ে নিয়েছে। আমার বিশ্বাস ও আস্থার মূর্ত প্রতীক আমার ভাগ্নে অরুণ। একটা পর্যায়ে বিষয়টি বেশ বাজেভাবে গড়িয়ে গেল। আমি অর্চনাকে দোষ দিব না। সে হয়তোবা তার পরিবারকে স্বাভাবিকভাবেই বলতে চেয়েছে, বলেছে। কিন্তু তার পরিবার বাঁধালো মহা গোলমাল। কোনোভাবেই তারা এটা মেনে নিবে না। পরবর্তীতে আমাদের যেহেতু প্রভাবশালী পরিবার ছিল, সো পরিবারের বাবা, কাকা, জ্যাঠা, এমনকি আমার ঠাকুরদাও একবারে চলে গেলেন তাকে মানিয়ে আনতে। কিছুটা ক্ষমতার দম্ভ বা অবস্থানের জোর দেখিয়ে আমরা অনেক জোরাজুরি করার পর অর্চনার বাবা আমাদেরকে বিয়ে দিতে রাজি হন। আমাদের বিয়ে হয়ে যায়। খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। অর্চনা তখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের, আর আমি ইন্টারমিডিয়েট শেষ করে জেলা শহরে অনার্সে একটা সাবজেক্টে ভর্তি হয়েছি বইকি, কিন্তু পড়াশোনাতে মন নেই। পড়াশোনাতে মন না থাকার কারণে জ্যাঠা আমাকে বলল যে, কালকে থেকে তুই দোকানে বসা শুরু কর, কাজ কারবারগুলো মোটামুটি শেখ। তোর তো আর চাকরি না, ইচ্ছামতো আসবি, ইচ্ছামতো যাবি, মাঝে মধ্যে বসবি, কীভাবে কী করে না করে সেগুলো একটু দেখবি, আর কিছুই না।
আগত তো বিয়ে হয়ে গেল। আমিও কিছুটা তপনিবেশ ছাত্র, কিছুটা কর্মজীবী হিসেবে নিজেকে লাট সাহেব ভাবতে থাকলাম। এরই মাঝে কয়েকটা দিন আমাদের অনেক ভালো কাটলেও আস্তে আস্তে আমাদের টানাপোড়েনটা শুরু হয়ে গেল। কেন জানি অন্তঃপুরের মা, কাকি, জেঠি, পিসি যারা ছিল তাদের কাউকেই আমার স্ত্রীকে ভালো লাগেনি। তাদের কথা অনুযায়ী আমাদের মতো বড় ঘরে আসার যোগ্যতা তার নেই। সে কখনো পায়ের উপর পা তুলে পেপার পড়ছে, কখনো সে চা খাওয়ার বায়না করছে, কখনো সে ড্যাং ড্যাং করে মাঠে ঘুরতে চলে যাচ্ছে। অর্থাৎ পরিবারের অন্তঃপুরের অনুশাসনের তেমন একটা ধার ধারতো না অর্চনা। আমার বেশ ভালো লাগলেও মা, চাচি, জেঠি, ঠাম্মা এদের সামনে তো আর আমি তার পক্ষ নিয়ে কথা বলতে পারি না। যাই হোক, একটা পর্যায়ে পারিবারিক এই অশান্তির দিক চিন্তা করে আমি অধিকাংশ সময় বাড়ি থাকতাম না, শুধুমাত্র রাতেই আসতাম বাড়ি। অর্চনার প্রতি ভালোবাসার আমার কমতি ছিল না। আমি বাড়িতে আসার সময় কোনো না কিছু উপঢৌকন তার জন্য নিয়ে আসতাম, অথবা কখনো গোপনে তার পছন্দের খাবারগুলো চুপি চুপি এনে তাকে দিতাম। ভালোবাসার আমার কমতি ছিল না। অর্চনার পড়াশুনো কিন্তু বন্ধ হয়নি। তার পরিবারের সাথে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বড় যুদ্ধ ছিল সেটা হচ্ছে পড়াশুনো। আমার পরিবার চায় সে ঘরকন্না করুক, তার পরিবার চায় সে পড়াশুনো করুক। আমি অবশ্যই এক্ষেত্রে অর্চনার পক্ষপাতী ছিলাম, এবং তার পরিবার আমার ঐকান্তিক প্রচেষ্টায় সে তার পড়াশুনো ঠিকমতোই করছিল। অরুণ আর অর্চনা একসাথে কলেজে যায়, একসাথে কলেজ থেকে আসে। আমি নিশ্চিত যে যাক, অরুণ তো আছে। একটা পর্যায়ে একদিন রাতে আমি যখন অর্চনার কাছে গিয়ে শুয়ে পড়েছি, দুজন একসাথে শুয়ে আছি, আমাকে অর্চনা অবাক করে দিয়ে বলছে, শুনুন, আমি না আর অরুণ ভাগ্নের সাথে কলেজে যাব না। আমাকে আপনি কলেজে নামিয়ে দিয়ে আসবেন ক্ষণ। আমি বললাম, কেন? কোনো সমস্যা করেছে অরুণ? সে বেশ ইতস্তত বোধ করল। তার সেই ইতস্তত বোধ করায় আমার ভিতর যেন কেমন একটা কি হলো। আমি সেখান থেকে শোয়া থেকে উঠে গিয়ে অরুণকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার ক্ষেত্রে অর্চনা আমাকে আটকে দিল। না, যেও না। তুমি কোনো অশান্তি করো না। আপনি কোনো অশান্তি করবেন না। আমি চাই আমার দায়িত্ব আপনার হাতেই থাকুক। যাই হোক, আমি অগত্যা মেনে নিলাম। পরদিন সকাল থেকে আমি নিজেই আমার মোটরসাইকেলে করে আমি তাকে কলেজে নামিয়ে দিয়েই আমিও কলেজে যেতাম। কিন্তু ফেরার সময় বাধ্য সমস্যা। যদিও ভ্যানযোগে সে তার বান্ধবীদের সাথে চলে আসতে পারত, তারপরও অরুণ তার পিছু নিত মাঝে মধ্যে। এটা নিয়ে প্রথম দিকে আমাকে না বললেও পরবর্তীতে বেশ কড়া করে আমাকে অর্চনা বলে দেয়, আপনি অরুণকে খুব করে বকে দিবেন, ও যেন আর কখনো আমাদের ভ্যানে উঠে লাফিয়ে না ওঠে। আমি অরুণকে বলি, অরুণ কী সমস্যা? অরুণ আমাকে বলে, মামা, সত্যি কথা বলতে অর্চনা মামি কিছু নতুন ছেলেদের সাথে চলে তো, আমার সেটা ভালো লাগে না। এই জন্য আমি চেষ্টা করি তার আশেপাশে থাকতে সব সময়, কিন্তু সে কোনোভাবেই আমাকে সহ্য করতে পারে না। আমি পড়লাম এক মহাযন্ত্রণায়। কাকে রেখে কাকে বিশ্বাস করব? রাতে গিয়ে অর্চনাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ইদানিং কোনো সিনিয়রদের সাথে চলছো, বা তোমার কি কোনো ছেলে বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছ? অর্চনা ৩৩ কোটি দেবদেবীর দিব্যি দিয়ে বলল, সে কোনো ছেলের দিকেই তাকায় না। সে আমাকে ছাড়া এই পৃথিবীর কাউকেই ভালোবাসে না। আমি বিশ্বাস করলাম। কিন্তু যেহেতু অনেক ছোটবেলা থেকে অরুণের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, অরুণকেও বা একেবারে অবিশ্বাস করে ছেড়ে যায় কিভাবে?
আমাদের সংসারে সন্দেহের প্রথম বীজ অরুণী বনেছিল। এরপর আস্তে আস্তে করে সময় গড়ায়, কেন জানি আমার আর অর্চনার মানসিক দূরত্বটা একটু একটু বাড়ে। অর্চনা ইন্টারমিডিয়েট পাশ করে। আমি পরিবারে বলে কয়ে জেলা সদরে তাকে নিয়ে থাকার প্রস্তাব দেই, কিন্তু মা, ঠাম্মা, কাকি, জেঠি, পিসিরা এর ঘোরতর বিরোধী ছিল। বাড়ির বউ অন্য জায়গায় যেয়ে থাকবে না, আর তোরও এই বাড়ি ঘর এগুলো ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা লাগবে না, সাহেবদের মতো। গৃহস্থ ছেলে গৃহস্থর মতো করেই সবাই একসাথে থাকবে। অগত্যা আমারও অনুরোধে ঢেকে গেলাম। কিন্তু ব্যবস্থা একটা আমি করলাম। আমি প্রতিদিন অর্চনাকে নিয়ে কলেজে যাই। আমি যৎসামান্য কলেজ করি, অর্চনা কলেজ করে, এবং কলেজ শেষে তাকে নিয়ে কারবারেই কিছু সময় বসিয়ে রাখি। তারপর কারবার শেষ করে ওকে নিয়েই আমি ফিরি। আমি জানি আমার বাড়ির যারা আছে তারা এ নিয়ে মোটেই সন্তুষ্ট না। ইন দ্য মিন টাইম অরুণ আমাদের বাসা ছেড়ে দিয়েছে। ইন্টারমিডিয়েট পাশ করার পর সেও জেলা সদরে এসে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। এরই মাঝে আমার কানে উড়ো উড়ো খবর আসে অরুণ নাকি অর্চনার সাথে কথা বলতে শুরু করে। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ করে অর্চনার ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং সে বমি করে দেয়। আমি ভীষণ পরিমাণে অধৈর্য হয়ে পড়ি। কি হলো, কি হলো, এই সুস্থ মানুষ হঠাৎ করে কি হলো? মা, কাকি, জেঠিরা একসাথে গিয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে ওকে নিয়ে, আমি জানি না। কিছুক্ষণ পর দিদার রুম থেকে আমার ডাক আসলো। আমি দিদার রুমে যাওয়ার পর দিদা আমার কান ধরে বলল, আমার সতীন আসবে নাকি আমার নাগর আসবে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে কি বলছে তার আগা সরি, আমার মা আমাকে বলছে আমার সতীন আসবে নাকি আমার নাগর আসবে? আমি অবাক হয়ে গেলাম। মা এমন কথা কেন বলছে? এরপর দিদাও আমাকে খুব করে আদর করছে। আমি আসলে বুঝতে পারছি না তখনও। একটা পর্যায়ে আমার এক ছোট বোন আমাকে কানে কানে বলল, বড়দা তুমি বাবা হতে যাচ্ছ, বৌদি পোয়াতি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় গিয়ে হাঁপ ছেড়বো, হাঁপাবো না দাপাবো জানি না। একদিকে খুশি লাগছে আর একদিকে খুবই লজ্জা লাগছে। বাসায় সবার সামনে কিভাবে মুখ দেখাবো? আমার ভালো লাগার পেখমগুলো আরো বেশি পরিমাণে পাখা মেলল। অর্চনার প্রতি আমার অসম্ভব ভালো লাগা কাজ করলো। অসম্ভব ভালোবাসা কাজ করতে লাগলো। আমি যেন পাইয়াছি, তাকে পাইয়াছি। পরদিন সকালবেলায় কি মনে করে অরুণ বাসায় এসে হাজির। সবার সাথে কুশল বিনিময় করে, অনেক গল্প করে, জলখাবার করে, দুপুরের খাবারটা খেয়ে, সবার খোঁজ খবর নিয়ে, অর্চনার খোঁজ খবর নিয়ে তারপর সে চলে যায়। সময়গুলো চলছে। আর্লি প্রেগন্যান্সি পিরিয়ড ১ মাস, ১.৫ মাস, ২ মাস। হঠাৎ করে একদিন ক্লাস থেকে এসে অর্চনা হাসতে হাসতে আমাকে বলে, দেখো দেখি কারবারটা। এই অরুণ ভাগ্নে আছে না, অরুণ ভাগ্নে যে কি যাতা! তো বললাম, কেন, কি হয়েছে? তো বলল, সে বাসা থেকে এতগুলো পিঠা নিয়ে এসেছে।
আমাদের সব বান্ধবীকে ভাগ করে খাইয়েছে। বলেছে নাকি আমি মা হতে যাচ্ছি, এর জন্য সবাইকে সে ট্রিট দিচ্ছে এবং সে আমাকে নিজের হাতে পিঠা খাইয়ে দিয়েছে। বিষয়টি আমার কাছে বেশ স্বস্তির লাগলো। কিন্তু খুব বেশি পরিমাণে যে এতে আমি সন্তুষ্ট ছিলাম তাও নয়। কেন জানি মনের ভিতর কেমন একটা খোঁচা দিয়ে উঠল। আমি কিছু মনে করলাম না। আমি কিছু প্রকাশ করলাম না। বাসায় চলে গেলাম। ১ম দিনে কোনো কিছু নয়, ২য় দিনে কোনো কিছু নয়। ৩য় দিনে হঠাৎ করে অর্চনার ভীষণ পরিমাণে ডায়রিয়া হওয়া শুরু করল। টয়লেটের সাথে রক্ত যেতে শুরু করল। বমি হতে লাগলো ভীষণভাবে। আমরা হসপিটালে ভর্তি করালাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হসপিটাল থেকে সুস্থ হয়ে অর্চনা ঠিকই ফিরল। কিন্তু সে যেন এক আজব জগতে আছে। ফ্যাল করে তাকিয়ে আছে। মুখের কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। হাঁ, হুঁ, ঠিক আছে, আচ্ছার বাইরে সে কোনো কথা বলে না। প্রত্যেকটা মুহূর্ত যেন কি এক অজানা ভয়ে আঁকড়ে থাকে। রাতের বেলায় যখন আমার কাছে ঘুমায়, আমি যখন তাকে নিজের কাছে আগলে নিজের পাশে নিতে চাই, তখনই যেন এক অজানা ভয়ে শিহরিত হয়ে ওঠে। আমার থেকে একটু দূরত্ব রক্ষা করে চলতে চায়। আমি অবাক হয়ে যাই। কিন্তু যেহেতু শিক্ষিত ছিলাম, জেনে নিয়েছিলাম প্রেগন্যান্সির সময়ে অনেক ধরনের মুড সুইং করে মেয়েদের। অনেক ধরনের অস্বাভাবিক কিছু ঘটতেই পারে। এগুলো স্বাভাবিক। যত্ন এবং তার মন রক্ষা করে চলাটাই এই সময় সবচেয়ে ভালো উপায়। আমিও সেটাই করি। ও যদি কাছে থাকতে দেয় তো কাছে, না হলে আমি একটু দূরত্ব মেইনটেইন করি। কিন্তু আমি আমার যত্নে কখনো ফাঁকা রাখিনি। কিন্তু সবকিছু যেন গোলমেলে হয়ে যাচ্ছে। একদিন রাতে, বেশ গভীর রাত, ঘড়ি দেখেছিলাম ৩:৩০টার কিছু বেশি। আমি ঘুম থেকে উঠে দেখি অর্চনা বিছানায় নেই। আমি অবাক হয়ে গেলাম। দরজা ভিতর থেকে বন্ধই আছে। গেল কোথায়? খুঁজতে হঠাৎ করে আমি দেখি আমাদের খাটের নিচের মেঝেতে সে বসা, চোখ বন্ধ, আসন দিয়ে বসা। মুখে যেন কি বিড়বিড় করছে। আমি গিয়ে শরীরে হাত দিয়ে ডাকতেই, অর্চনা বলে ডাকতেই আস্তে করে আমার হাতের উপর ঢলে পড়ল। ঢলে পড়ল মানে একেবারে অজ্ঞান। চোখ মুখে পানি-টানি ছিটিয়ে সকাল অবধি যখন সুস্থ করা হলো, যখন তাকে বলা হলো চলো আবার ডাক্তারের কাছে যাই, খুবই ভারী কণ্ঠে সে বলে ফেলল, আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি। উচ্ছন্ন সপ্রতিভ হাসি খুশি এবং কথার খই ফোটানো এই অর্চনাকে আমি চিনতাম না। হঠাৎ করেই যেন তার বয়স বেড়ে ভারী কি একটি ভাষা তার ভিতরে এসেছে। সেও এক অদ্ভুত ব্যক্তিত্বের। ঠান্ডা কথাগুলো যেন সবার মুখের উপর চাবুকের মতো শাঁ করে বাড়ি মারল। তার স্থির ডিসিশন যেন তাকে শক্ত একটি অবস্থানে নিয়ে গিয়েছে। সে আমাদের ড্রয়িং রুম থেকে হাঁটতে নিজের রুমে চলে গেল। ওদিকে আমার কারবার আর কলেজ শিখেই অর্চনাও কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তার খাওয়া দাওয়ায়। অর্চনা হঠাৎ করে অস্বাভাবিক রকম খেতে শুরু করে। বিশেষত মাছ খাওয়ার প্রতি তার ভীষণ রকম আগ্রহ। একবারে বসে সে দেখা যাচ্ছে এক পাতিলে সব মাছ একাই খেয়ে নিচ্ছে। ওই যে আগেই বলেছি, গর্ভবতী অবস্থায় অনেক ধরনের অদ্ভুত ইচ্ছা জাগে। আর আমার পরিবার যেহেতু যথেষ্ট রুচিশীল ছিল, তারাও সেটা মেনে নিয়েছে। কিন্তু এই অস্বাভাবিকতা কয়েকদিনই এমন জায়গায় গিয়ে ঠেকল যেটা আমাদের কল্পনারও বাইরে। একদিন ঐরকম রাত
৩টা ৩:৩০টার দিকে ঘুম ভেঙে দেখি অর্চনা বাসায় নেই। খুঁজতে, খুঁজতে তাকে গিয়ে পাই ফ্রিজের পাশে। ভেতর থেকে কাঁচা ২টি কোরাল মাছ, অর্থাৎ আমাদের এলাকায় যেটাকে বলে পাতাড়ি বা ভেটকি, ভেটকি মাছ পিস করে রাখা সেখান থেকে একটা, একটা করে কাঁচা মাছ নিয়ে খাচ্ছে। আমি জানি না কেন করেছিলাম। আমি প্রচণ্ড চিৎকার করে উঠেছিলাম। পুরো বাড়ি শুদ্ধ সবাই এসে হাজির। কিন্তু জানেন, অর্চনার কোনো বিকার নেই। সে খেয়ে চলেছে তো খেয়ে চলেছে। এদিক ওদিক তাকানোর কোনো অবস্থা নেই। একটা সময় তাকে নিবৃত্ত করতে গেলে আমার চোখে একবার চোখ দিয়ে তাকালো। কি যে ভয়ঙ্কর চাহনি আমি আজও ভুলতে পারি না। একটা পর্যায়ে আমাদের যে ঠাকুর আছেন, যে পূজা পাঠ করান, সে এসে কিছু মন্ত্রতন্ত্র পড়ে দিয়ে গেল। ওরা তো ওভাবেই কাটলো। আমরা বুঝতে পেরেছি যে অর্চনার সাথে যা কিছু হচ্ছে সেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক প্যারানর্মাল কিছু ঘটছে। কিন্তু এক্স্যাক্টলি আমাদের পরিবারে পূজা পার্বণের বাইরে এই ধরনের কোনো কিছুতে প্র্যাকটিস ছিল না। আর পূজা পার্বণ সেটাও ছিল ঘরের ভিতর মা চাচিদের ব্যাপার। আমরা বড় বড় পূজাগুলোয় গিয়ে হৈ হৈ করে আনন্দ করে আসতাম। আর ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে যতটুকু যাগযজ্ঞ যা কিছু করা প্রয়োজন হয়, এর বাইরে খুব একটা ধর্মীয় সাত্ত্বিক আমরা ছিলাম সেটা বলতে পারবো না। কয়েকদিন পর আমার ভাগ্নে অরুণ আমাদের বাসায় এসে আবার সবার খোঁজ খবর নিতে একটা পর্যায়ে এসে বলে অর্চনার হয়তোবা জিন ভূত জাতীয় কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়েছে। সো আমাদের উচিত হবে ওকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া। আমরা অরুণের কথায় বেশ সায় দিয়ে ফেললাম এবং অরুণকে সে সময় নিজেদের একান্ত বন্ধু মানুষই মনে হয়েছে এবং মনে হয়েছে এতদিন এ বাড়ির থেকে খেয়ে যতটুকু সে নিয়েছে তার ঋণ পরিশোধের সময় এসেছে। যাই হোক, একটা পর্যায়ে অরুণের কথা শুনে আমরা তার পরিচিত একজন তান্ত্রিকের কাছে গেলাম। একজন মহিলা, তিনি বিরাট বড় কালীর বিগ্রহের সামনে বসে তার ধ্যানযজ্ঞ করেন এবং মানুষের বিভিন্ন উপকার করেন। আমরা তার কাছে যাওয়ার সাথে সাথেই তিনি উষ্ণ অভিনন্দন জানান এবং আমাদের বলেন, বালাই ষাট বালাই ষাট, তোদের এত এত সৌভাগ্যের সাথে এত বড় দুর্ভাগ্য। সোনা রূপা তামাসহ অষ্টধাতু দিয়ে তোদের একটি মাদুলি বানিয়ে দিতে হবে। এটা ওর গলায় পরা থাকলে আর কোনো সমস্যা হবে না। তবে কি বাবা, পেটের বাচ্চাটা বাঁচবে কিনা আমরা জানি না। আমি জানি না। আমরা তখন বলে ফেললাম, বিশেষত আমি বলে ফেললাম যে আমার গাছ আগে ফল পরে, আমার বউ যেন বেঁচে থাকে। আমার বউ সুস্থ হলেই আমি খুশি। বেশ ভালো, আমাদের তো আর্থিক অসঙ্গতি ছিল না। তার চাওয়ার যা কিছু আছে সব কিছুই বিকেলের ভিতর জোগাড় যন্ত্র হয়ে গেল। তিনি ভালো করে যাগ যজ্ঞ পূজা অর্চনা সব কিছুই করে দিলেন। তারপর আমরা অর্চনাকে নিয়ে বাসায় চলে আসলাম। অর্চনা বেশ খানিকটা সুস্থ। কিন্তু মাঝখান দিয়ে যে জিনিসটা শুরু হলো সেটা হলো অর্চনা কোনোভাবে আমাকে সহ্য করতে পারছে না। আমাকে দেখলেই যেন তার তিরিক্ষি জ্বলে যাচ্ছে। আমার প্রতিটি কথায় কথায় তার কানে যেন গোলাবর্ষণ করে। অর্থাৎ আমাকে কোনোভাবে সহ্য করতে পারছে না। এরও ৩ দিন পর তান্ত্রিকের বলে দেওয়া কথা অনুযায়ী তার মিসক্যারেজ হয়ে যায়। এত বেশি ব্লিডিং হয় যে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তান্ত্রিকের একান্ত নিষেধ, কোনোভাবেই ডাক্তারের শরণাপন্ন হওয়া যাবে না। এটা এমনিতেই সেরে যাবে। আমরাও অগত্যা তান্ত্রিকের কথাকেই শিরোধার্য ধারণ করে অপেক্ষায় থাকলাম। সুস্থ হয়ে ওঠার পর এক ভিন্ন অর্চনাকে দেখতে পেলাম। সুস্থ হয়ে ওঠার ৪-৫ দিন পর থেকেই তার একটিই কথা, আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো,
আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো, আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো। এরই মাঝে অরুণ আরও ২ দিন আমাদের বাসায় এসেছে। একদিন রাত ২টার সময় হঠাৎ করে অরুণকে আমাদের একটি ফল গাছের নিচে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞেস করি, ঘোরাঘুরি করছিস কেন অরুণ? সে বলে, পুলক মামা ভালো লাগছিল না, একটু সিগারেট খেতে বাইরে বের হয়েছিলাম। আমি বলি, যা ভিতরে গিয়ে ঘুমা। এমনি অর্চনার এই পাগলামিতে আমার ভিতরটা ভীষণ তেতেছিল। আমি সহ্য করতে পারছিলাম না। একটা পর্যায়ে অগত্যা অর্চনার চাপাচাপি ও জেরাজেরির মুখে তাকে তার বাপের বাড়ি রেখে আসা হয়। আমি তার সাথে কয়েকটা দিন থাকতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। সে আমার সাথে কোনোভাবেই থাকতে রাজি হয়নি। আমি চলে আসলাম। আমার মনটা ভীষণ খারাপ। এমন এক পর্যায়ে অরুণ আমাকে বলল যে, মামা চলো কোথাও থেকে ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাব? তো জেলা সদরেই আমরা ঘুরতে গেলাম। সেখানে ঘুরতে যাওয়ার পর অরুণ আমাকে অনেক ধরনের ট্রিট দিল, মিষ্টি খাওয়ালো। সত্যি বলতে কি, ওইদিন আমরা একটু ড্রিঙ্কস করেছিলাম। তো যাই হোক, ড্রিঙ্কস করে অনেক রাতে ২ মামা ভাগ্নে বাসায় ফিরেছি। ওইদিন আর আমি আমার ঘরে ঘুমাতে যাইনি। আমাদের মেহমানখানা বা কাচারিতে অরুণের সাথেই ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি অরুণ নেই। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে জলখাবারে গিয়ে অরুণকে দেখলাম। অরুণ বলল, মামা আমি একটু কয়েকদিনের জন্য সাতক্ষীরা থেকে বাইরে চলে যাচ্ছি। তার বড় একটা কাজ আছে, সে নাকি খুলনা শহরে যাবে। তো আমি বললাম, হ্যাঁ যাও। যাই হোক, আমার কাছ দিয়ে কিছু টাকা পয়সাও নিয়ে, যেহেতু মামা ভাগ্নের সম্পর্ক, আমার কাছ দিয়ে হাত খরচ নেওয়ার অভ্যাসটা তার সেই ছোটবেলা থেকেই, স্কুল জীবন থেকেই। আমি বেশ কিছু টাকা পয়সা দিলে সে চলে গেল। আমি একা হয়ে গেলাম। কিন্তু লিসেনার্স, ঘটনার ঘটাটা শুরু এখান দিয়েই। অর্চনা তার বাবার বাড়ি যাওয়ার পর আমি আর ঘরের ভিতর একা থাকতে পারতাম না। আমার ঘরের ভিতর আমি একটি মহিষের রক্তমাখা শিং দেখতে পেতাম সব জায়গায়। কখনো আমার বিছানাতে, কখনো আলমিরার উপর, কখনো ফ্যানের সাথে ঝোলানো। টপ টপ করে রক্ত পড়ছে। যখন চিৎকার করে ভয় পেয়ে কাউকে ডাকতে যেতাম, তখন তারা এসে দেখতো কিছুই না। এরপর শুরু হলো খাবার নিয়ে সমস্যা। আমি যখন খেতে যেতাম, আমি আমার খাবারের ভিতর রক্তের ফোঁটা ফোঁটা দেখতে পেতাম। মনে করুন, একটা লোকমা হাতে নিয়ে মুখে দিব, যখনই লোকমার দিকে তাকাতাম দেখতাম তাতে কালো কালো রক্ত লেগে আছে। খেতে পারতাম না। আমি আস্তে আস্তে কয়েকদিনের ভিতর শুকিয়ে যেতে শুরু করলাম। আমার শরীর ভাঙতে শুরু করলো। অর্চনাদের বাসায় বারবার খবর দেওয়ার পরেও কেউ আমাকে দেখতে আসেনি। ততদিনে মোবাইল ফোনের প্রচলন হয়ে গিয়েছে এবং আমি বারবার অর্চনাকে মোবাইল করলেও সে আমার নাম্বারটি কোনোভাবেই পিক করে না। একটা সময় নাম্বারটি বন্ধ করে দেয়। তার বাবা-মাকে বারবার ফোন দেওয়ার পরেও, তারা জোরাজুরি করার পরেও অর্চনা আর কোনোভাবেই আমার সাথে কথা বলতে চায় না। একদিকে আমার ভগ্ন স্বাস্থ্য, অন্যদিকে স্ত্রী দুর্ভাবনা। আমার জীবনে নরক গুলজার। এরই মাঝে আমার একটি মুসলিম বন্ধু ছিল, নাম দীপু। ও একদিন আমাকে দেখতে আসে। আমি যতটুকু ওকে ছোটবেলা থেকে চিনতাম, ও একটি ধার্মিক পরিবার থেকে বিলং করে। ওর পরিবারে ওর ধর্মটাকে খুব সুন্দরভাবে মানা হয়। দীপু আমার ঘরে ঢুকতে গিয়ে একদিন হঠাৎ করে ঢুকলো না। সে আমাকে বলে, তোর ঘর থেকে এরকম পচা দুর্গন্ধ বের হচ্ছে কেন? আমি বললাম, কই আমরা তো কেউ পাই না। ও বলে, না না না, তোর ঘর থেকে একটা ভীষণ বাজে রকম পচা দুর্গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে অনেক দিন আগে মারা যাওয়া, শুকিয়ে যাওয়া কোনো
পশুর গন্ধ যেমন হয় সেরকম একটা বীভৎস গন্ধ পাচ্ছি। আমি ভিতরে ঢুকতে পারবো না। অগত্যা আমি আস্তে, আস্তে লাঠি ভর দিয়ে ওর কাঁধে হাত রেখে ওর সাথে মেহমানখানায় গেলাম। আমি কখনো ঘরের কোনো কথা বাইরে গিয়ে বলিনি। কিন্তু কেন জানি নিজেকে এত বেশি অসহায় মনে হচ্ছিল, ওইদিন আমি ঝড় করে কেঁদে দীপুকে আমাদের সম্পর্কের শুরু থেকে সবকিছু বলে দিলাম। বলে দেওয়ার পর দীপু কি জানি কি মনে মনে পড়লো, পড়ে আমাকে ২-৩ বার ফু দিল। আর একটি গ্লাসের পানির ভিতর ফু দিয়ে বলল, "বিশ্বাস রেখে এটা খা। দেখ, সৃষ্টিকর্তা তো একজনই, সে যেই হোক তার উপর ভরসা করে খেয়ে নে। দেখ একটু ভালো লাগে কিনা।" সত্যিকার অর্থে আমি দীপুর দেওয়া ওই ফু দেওয়া পানিটা খাওয়ার পর হঠাৎ করে আমার মনে হলো রাজ্যের ক্ষুধা যেন আমার পেটে এসে ভিড় করলো। অনেকদিন পর মাকে বলে পেট পুরে খাবার খেলাম। খাবার খাওয়ার পর কিছুটা ভালো লাগলো, কিন্তু আমার সমস্যাটা আমাকে ছেড়ে যায়নি। ওই একবেলা পর্যন্তই। হয়তোবা ১ দিন বা ২ দিন স্বাভাবিক, তারপর থেকে আবার সেই যা তাই। এর মাঝে সবচেয়ে বড় ভয়ানক খবর যেটি আসলো সেটি হলো অর্চনা আর অরুণ দুজন পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আমার শ্বশুর আমাকে ঘটনাটি জানিয়ে দিল যে আমরা শেষ তো খবর পেয়েছি অরুণ অর্চনাকে নিয়ে বর্ডার ক্রস করে দেশের বাইরে চলে গিয়েছে। মরার উপর খাড়ার ঘা। আমার বিষণ্ণ নিঃস্ব জীবনে এত বড় আঘাত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ওই অবস্থায় সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি জানি ৪ দিন পর আমার জ্ঞান ফিরেছে। আমি খুলনা বিভাগীয় সদরের একটি হসপিটালে নিজেকে পাই। আমার পরিবার সেখানে আমাকে নিয়ে। জ্ঞান ফেরার পর ডাক্তারের হাজারটা ট্রিটমেন্ট আর গাদা, গাদা ওষুধের বস্তা নিয়ে বাড়ি ফিরলাম। তারপর শুরু হলো ওষুধের অত্যাচার। কিন্তু আমার সাথে যেটা ঘটছিল তার কোনো উন্নতি নেই। সবচেয়ে বড় কথা, আমি খেতে পারতাম না। খাবার দেখলেই আমার ভিতর অনীহা যেমন কাজ করত, তেমনি আমি খাবারের সাথে রক্ত দেখতাম। ততদিনে অবশ্য রক্তযুক্ত শিং দেখাটা আমার কাছে কিছুটা সয়ে এসেছে। কিন্তু নতুন যন্ত্রণা এর সাথে শুরু হলো। হঠাৎ করে আমার শরীরের বিভিন্ন জায়গায় ফেটে, ফেটে রক্ত বের হতে শুরু করলো। কখনো নিচ থেকে আঙুলের মাথা ফেটে রক্ত বের হচ্ছে, কখনো চোখের কর্নিয়ার পাশ দিয়ে রক্ত বের হচ্ছে, কখনো দাঁতের গোড়া থেকে রক্ত বের হচ্ছে, কখনো কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কখনো কান থেকে রক্ত বের হচ্ছে, কখনো পেশি মজ্জাগুলোর কোথাও কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নিচ থেকে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আমি এতটা অসুস্থ হয়ে পড়লাম যে বিছানা থেকে নেমে টয়লেটে গিয়ে নিজের প্রাত্রাস শেষ করার মতো করারও অবস্থা আমার ছিল না। অগত্যা একটা সময় আমাদের বাসায় আমাদের ধর্মীয় তান্ত্রিকদের হিড়িক পড়ে গেল। ১, ২, ৩, ৪ করে কত শত তান্ত্রিক যে এলো, কত শত পূজা, যাগযজ্ঞ, কত কিছু করা হলো, কত তাবিজ, কবজ, গ্রহ শান্তি, জ্যোতিষী। কিন্তু জানেন, কোনো কিছুতেই কোনো কিছু হলো না। একটা পর্যায়ে আমি অধিকাংশ সময় অজ্ঞান থাকা অবস্থায়ও একসময় জ্ঞান হলে বলতাম, "তোমরা একটু দীপুকে ডেকে নিয়ে আসবে?" তো যাই হোক, দীপু এলাকায় ছিল না, দীপু খুলনায় ছিল। দীপুর সাথে যোগাযোগ করা হয়, বলা হয় তার বন্ধুর অবস্থা খুব খারাপ, সে যেন আমার সাথে দেখা করে। দীপুও যথার্থ বন্ধুবাৎসল্যতায় দ্রুতই আমার কাছে চলে আসে। আমি দীপুকে বললাম, "দীপু, তুই আমাকে ঘি দেওয়া পড়ে পানি খাইয়েছিলে, আর একবার একটু আমাকে খাওয়াবি?" দীপু কিছুটা লজ্জায় পড়ে যায় এবং সে এতদিনে
আমার বিষয়টা খোঁজখবর না নেওয়ার জন্য বারবার অ্যাপোলোজাইজ করতে থাকে, দুঃখ প্রকাশ করতে থাকে। তবে আমি তাকে পেড়ে ধরলাম। দেখ না, তোর কাছে কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা? সত্যিকার অর্থে বনেদি হিন্দু পরিবার হওয়ার কারণে মুসলিম কোনো কবিরাজ বা ওদের ভাষায় আলেমদেরকে ডাকাটা আমরা সমীচীন মনে করিনি। কিন্তু আমার মন কেন জানি বলছিল কোনো একটা সমাধান যদি কোনোভাবে বের হয়, সেটা দীপুর মাধ্যমেই হতে পারে। আমার বিশ্বাসের জায়গায় দীপু আমাকে বলল, হ্যাঁ সেটা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আমি যার কাছে তোকে নিয়ে যাব সে হয়তো বা তোদের বাসায় আসতে পারবে না, তোর একটু সেখানে যেতে হবে। আমার পরিবার অগত্যা রাজি। গাড়ি সাজিয়ে সুন্দর করে আমাকে নিয়ে যাওয়া হলো সুন্দরবনের একেবারে কাছাকাছি, মানে নদীর এপার ওপার এমন একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি যাওয়ার পর আমি দেখলাম খুব সাদামাটা একজন মানুষ, একটি পাঞ্জাবি একটি লুঙ্গি পরে আছে, হাতে একটি নিমের ডাল, ব্রাশ, দাঁত ব্রাশ করছে। আমি যাওয়ার পর দীপু তাকে সালাম দিল, সালাম দেওয়ার পর বলল, এ হচ্ছে আমার বন্ধু পুলক। আমার পরিচয় পরিচিতি করিয়ে দেওয়ার পর মোবারক হুজুর আমাকে বলল যে, দীপুকে বললে, দীপু একটা কাজ করো, তুমি তোমার বন্ধুকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে আসো, গোসল করিয়ে নিয়ে এসো। তোমার বন্ধুর শরীরে নাপাক এবং খারাপ জিনিসে মাখামাখি হয়ে আছে। আমরা অবাক হয়ে দীপু জিজ্ঞেস করলো, কই আমরা তো কিছু দেখছি না, ওকে তো বেশ ভালো পরিষ্কার লাগছে। মোবারক হুজুর বললেন, সবকিছু আমরা আমাদের স্বাভাবিক দৃষ্টিতে দেখি না, কিছু জিনিস দেখার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন হয়। তোমরা অনেক কিছু দেখো না, যেটা আল্লাহ তাআলা আমাকে দেখায়। দীপু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলো। নিয়ে আসার পর হুজুর আমাকে শোয়ালেন। শোয়ানোর পর তিনি তেনাদের ধর্মগ্রন্থের থেকে তাদের কিছু মন্ত্র, সত্যি কথা বলতে লিসেনার্স, উনি মন্ত্র বলছেন, এটা মন্ত্র হবে না, এটা প্রকৃতপক্ষে আমরা যেটাকে সূরা, দোয়া বলি সেটা। তো সূরা বা দোয়া পাঠ করতে শুরু করে। লিসেনার্স, উনি যখন সূরা বা দোয়া পাঠ করছিলেন তখন আমার মনে হচ্ছিল আমার শরীরের ভিতর পা থেকে মাথা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি যেন কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার চিৎকার চেঁচামেচিতে বাড়ি যেন নরক গোলজার হয়ে যায়। বাবারা হুজুর দোয়া কালাম পড়ে আমাকে কিছু পানি খেতে দিয়ে, আমাকে কিছু ব্যবস্থাপত্র দিয়ে, কিছু পানি পড়া, কিছু তেল পড়া এবং একটি শরীর বন্ধনী তাবিজ দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেন। বলেন ৩ দিন পর আসতে। ৩ দিন পর, ৩ দিন পর্যন্ত আমি বেশ সুস্থই ছিলাম লিসেনার্স। বিশ্বাস করুন, স্বাভাবিকভাবে খেতে পারছি। অনেক দুর্বল ছিলাম যদিও, কিন্তু খেতে পারছি, নিজের মতো করে বসতে পারছি, ২-১ পা হাঁটতেও পেরেছি। এ ৩ দিনে আর একবারও ওই বীভৎস অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়নি। ৩ দিন পর যখন ওই মোবারক হুজুরের বাড়িতে আমরা যাই, আমরা দেখি অপরাধীর মতো একজন মানুষকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা। লোকটাকে আমরা চিনি তো, এ তো হরিনাথতান্ত্রিক। ওই যে কালীদেবীর, কালী উপাসকের কাছে গেছিলাম, তার স্বামী। একে তো দেখেছিলাম সেদিন। এরপর মোবারক হুজুর বসার পর আমাদেরকে ঘটনাগুলো খুলে বলেন। তিনি বলেন যে এই হরিনাথতান্ত্রিক, একে বারবার এই বিভিন্ন খারাপ কাজের জন্য, কালো জাদু করার জন্য এলাকা থেকে জুতা পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। অনেক পেটানো হয়েছে তাকে। একটা সময় সে ভালো হয়ে লম্বা সময় সে আর কোনো ঝামেলা করে না। তার স্ত্রী কালীর উপাসক হিসেবে সে তার স্বাভাবিক কাজ করে, কিন্তু কারো বড় কোনো ক্ষতি করে না। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে আমার সাথে যারা আছে তাদের মাধ্যমে খবরে পেলাম, এই হরিনাথতান্ত্রিক তোমাকে মৃত্যুবাণ মেরেছে। তোমাদের বাড়ির পিছনে ছোট্ট একটি টিনের জারের ভিতর
একটি শিং মাছকে তাবিজ খাইয়ে বেঁধে রাখা হয়েছে। ওই শিং মাছটি মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই তোমারও মৃত্যু হয়ে যাবে। ও ভয়ঙ্কর কিছু বদ জিনকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে, যারা প্রত্যেকটা দিন তোমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। এবং ওর স্ত্রী হচ্ছে তোমার আর অর্চনার ভিতর ভাঙন ধরিয়ে দিয়েছে, যাতে করে তুমি অর্চনার সাথে তোমার আর অর্চনার ভিতর সম্পর্কটা ভেঙে যায়। এবং তোমার জায়গায় অর্চনা যাতে করে তোমার ভাগ্নে অরুণের উপর আকৃষ্ট হয়ে পড়ে। এমন এক সময় যখন হয়, তখন অরুণ অর্চনাকে নিয়ে দেশের বাইরে ভেগে যায়। আমি অবাক হয়ে পড়ি। এই সেই অরুণ, যে এই বাড়ির খেয়ে পড়ে ছোটবেলা থেকে বড় হয়েছে, যে অরুণের সমস্ত জীবনটা মাখা রয়েছে আমার বাড়ির স্নেহ নিয়ে। কেউ তাকে দুঃসম্পর্কের আত্মীয় না ভেবে এ ঘরেরই একজন মনে করেছে, আর আমি মনে করেছি পরম বন্ধু। সেই ছোটবেলা থেকে বোঝাপড়া, সে আমার জীবনের এত বড় কলঙ্ক আর সর্বনাশ করে গেল। মোবারক হুজুরের কাছ থেকে জানলাম আমার সন্তান নষ্ট করেছে ওই অরুণী। হরিনাথ তান্ত্রিকের স্ত্রীর কাছ দিয়ে তন্ত্রসিদ্ধ পিঠা নিয়ে গিয়ে সে খাইয়েছিল অর্চনাকে, যার জন্য আমার সন্তানটি তার পেটেই মারা যায়। এবং আমরাও কি বোকা, আমার স্ত্রীর সেই সমস্যার সমাধানের জন্য আমরা অরুণের হাত ধরে চলে যাই সেই হরিনাথ তান্ত্রিকের স্ত্রীর কাছে। সে প্রায় 16 আনায় তার কার্য সিদ্ধি করে নিয়েছে এর মাধ্যমে। একটা পর্যায়ে মোবারক হুজুর ওই হরিনাথ তান্ত্রিক সহ আমাদের বাড়িতে আসেন। টিনের জের থেকে শিং মাছ উদ্ধার করা হয়। তার থেকে তার যে গিট এবং তাবিজগুলো ছিল সেগুলো মুক্ত করে পুড়িয়ে দেওয়া হয়, এবং শিং মাছটিকে মুক্ত করে দেওয়া হয় পুকুরে, নদীতে। এরপর হরিনাথ তান্ত্রিককে গ্রামের পঞ্চায়েতে নিয়ে বিচার করা হয় এবং তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। পুরো গ্রামে তারা আসতে পারবে না, এভাবে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। লিসেনার্স, ঘটনাটি হয়তো আপনারা মনে করেছেন এখানেই শেষ। আমি সুস্থ হয়েছি, কিন্তু ঘটনা শেষ হওয়ার আর কিঞ্চিত বাকি আছে। একটা সময় অর্চনার বাবা মা আমাদেরকে ডাকে। আমাদেরকে ডাকার পর অর্চনাকে আমরা দেখতে পাই। আমার রূপের ডালি বউটাকে তখন আর চেনাই যায় না। শুকনা পাটকাঠির মতো কঙ্কালসার হয়ে হয়ে গিয়েছে। এবং আমরা জানতে পারি ইন্ডিয়ায় যাওয়ার পর সাপে কাটার কারণে অরুণের মৃত্যু হয়। অর্চনা সেখানে ভীষণ বিপত্তিতে পড়ে যায় এবং সেখানেও কালো জাদু তার পেছন ছাড়েনি। সেখানের কয়েকজন স্নেহশীল মানুষের স্নেহে থাকার পর এক আশ্রমে সময় কাটিয়ে সে বাসায় এসেছে। পরবর্তীতে অর্চনাকেও মোবারক হুজুরের কাছে নেওয়া হয়। সেখানেও তার ইসলাম ধর্ম মতে সেবা শুশ্রূষা হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। আমি অর্চনাকে নিয়েই এখনো ঘর সংসার করছি, কিন্তু মনের ভিতর একটা খসখসানি ঠিকই থেকে গিয়েছে। আমাদের একটি পুত্র সন্তান আছে, এখন ওর বয়স 6 বছর। কিন্তু জানেন, এখনো না আমি আমার ওই বীভৎস দিনগুলোর কথা ভুলতে পারি না। বিশ্বাসের জায়গাগুলো কি এমনভাবেই ঠুনকো হয়? এভাবেও কি একজন মানুষ তার আশ্রয়দাতার ক্ষতি করতে পারে? ঘটনাটি এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে পড়ে শোনাবেন। নীল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ পুলকদা আপনার ঘটনার জন্য। এক অনন্য ঘটনা আমরা শুনলাম। সংসারে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের চিত্তকে নাড়িয়ে দেয় এবং আমাদের স্বাভাবিক চিন্তাধারাকে অন্যভাবে ভাবতে বাধ্য করে। তেমনই একটি ঘটনা ছিল। লিসেনার্স, আপনাদের সবার কাছ দিয়েও এমন ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা চাচ্ছি। আপনাদের ঘটনাগুলোর মাধ্যমেই আমাদের চ্যানেলটি ছড়িয়ে পড়ুক, জন থেকে জনান্তরে ছড়িয়ে যাক পৃথিবীময়। রহস্য ও ডিফারেন্ট আনন্দ পাওয়া মানুষগুলোর জন্য আমাদের চ্যানেলটি হয়ে উঠুক
একটি আদর্শ বিনোদন কেন্দ্র। আজ এ পর্যন্তই। আরজে নীল বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো পরবর্তী কোনো এপিসোডের আগ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।